প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে শুভেচ্ছা। আমরা গত শ্রেণী কক্ষে পণ্য বিপণনে প্রমিতকরণের প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি এবং প্রমিতকরণ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা পর্যায়িতকরণ কি এবং পর্যায়িত পণ্য বিপণনে পর্যায়িতকরণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রমিতকরণ কি নিশ্চয় তোমরা জানো, তবে আজকে আমরা যে পর্যায়িতকরণ সম্পর্কে আলোচনা করব, তাই পর্যায়িতকরণটা কি আমাদের বুঝতে হবে। প্রমিতকরণের মাধ্যমে যে মান নির্ধারণ করা হয় তার ভিত্তিতে প্রমিতকরণের মাধ্যমে যে মান নির্ধারণ করা হয় তার ভিত্তিতে পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। এখন বিভিন্ন শ্রেণীতে ভাগ করার কি আমরা পূর্বে প্রমিতকরণের মাধ্যমে আমরা পণ্যের মান নির্ধারণ করলাম। এই মানের ভিত্তিতে আমরা কি করব, এখন বিভিন্নভাবে ভাগ করব। যেমন আমরা কোনো জেলে যখন মাছ ধরে তখন ওটাকে আবার বিভিন্নভাবে ভাগ করে। কীভাবে ভাগ করে? যেমন 1.5 কেজি ওজনের ইলিশ, 1 কেজি ওজনের ইলিশ, 500 গ্রাম ওজনের ইলিশ, এই যে 3টে শ্রেণীতে ভাগ করলো, এই ভাগ করাটাই হচ্ছে কি পর্যায়িতকরণ। প্রিয় শিক্ষার্থী, এছাড়াও উদাহরণ দেওয়া যায় ল্যাক্টোজেন, গুঁড়ো দুধ, শিশুদের বয়সের ভিত্তিতে ল্যাক্টোজেন 1, ল্যাক্টোজেন 2 এবং ল্যাক্টোজেন 3 ভাগ করা হয়েছে। মূল কথা হল প্রমিতকরণ অনুযায়ী পণ্যকে বিভক্ত করার প্রক্রিয়াকে পর্যায়িতকরণ বলে। মূল কথা হল প্রমিতকরণ অনুযায়ী বা প্রমিতকরণ এর ভিত্তিতে পণ্যকে বিভিন্নভাবে ভাগ করাকে আমরা পর্যায়িতকরণ বলতে পারি। প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে ক্লার্ক বলছেন প্রমিতকরণ অনুযায়ী পণ্যকে বিন্যাস করাকে পর্যায়িতকরণ বলে। যেটা ভাগ করা, প্রমিতকরণ অনুযায়ী পণ্যকে বিন্যাস করাকে পর্যায়িতকরণ বলে। এটা কার কথা? এটা হচ্ছে ক্লার্কের কথা। এছাড়া পিল্লাই এবং ব্যাঘাবতী বলছেন পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। যেমন বললাম আমরা যে 1.5 কেজি ওজনের ইলিশ, 1 কেজি ওজনের ইলিশ এবং 500 গ্রাম ওজনের ইলিশ, তাই না? এই যে ভাগ করা, এই ভাগ করা হচ্ছে কি পর্যায়িতকরণ। পরিশেষে আমরা বলতে পারি যে আগে থেকে নির্ধারিত মান বা গুণাবলীর ভিত্তিতে সমজাতীয় পণ্যকে বা একই জাতীয় পণ্যকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করাই হলো পর্যায়িতকরণ বা শ্রেণীবদ্ধকরণ। এখন এই পর্যায়িতকরণ বা শ্রেণীবদ্ধকরণ সম্পর্কে আমরা যে ধারণা পাই বা আমরা যে ধারণা পেলাম সেগুলো কি? এক হচ্ছে পর্যায়িতকরণ হলো প্রমিতকরণ কাজের পরবর্তী ধাপ। তাহলে পর্যায়িতকরণ হলো প্রমিতকরণ কাজের পরবর্তী ধাপ। পর্যায়িতকরণ হলো পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা। পর্যায়িতকরণ হলো পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা। এছাড়াও প্রমিতকরণের ভিত্তিতে পর্যায়িতকরণ করা হয়। প্রমিতকরণের ভিত্তিতে পর্যায়িতকরণ করা হয়। যাক, আমরা এক কথায় বলতে পারি পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করার নামই বা ভাগ করার প্রক্রিয়া হল পর্যায়িতকরণ বা শ্রেণীবদ্ধকরণ। এখন প্রিয় শিক্ষার্থী, আমরা
পণ্য বিপণনে পর্যায়িতকরণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। এখানে সুস্পষ্ট যে আমরা পণ্যের মান নির্ধারণ করলাম এবং মান নির্ধারণের ভিত্তিতে আমরা কি করলাম, পণ্যগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করলাম, তাই না? এখন বিভিন্ন শ্রেণীতে যখন ভাগ করা হয় তখন পণ্য যেমন বিক্রি করতে সহজ হয়, ভোক্তারাও কিন্তু এখানে সহজে ক্রয় করতে পারে বা ক্রেতারা সহজে ক্রয় করতে পারে, তাই না? এবং তাদের সহজে ক্রয় করতে পারা মানে সময় যেমন কম লাগে, আবার তাদের ক্রেতারা সহজে যখন ক্রয় করতে পারে তখন তাদের ভিতরে সন্তুষ্টি বা তারা আত্মতৃপ্তি লাভ করে। যাক, পণ্য বিপণনে পর্যায়িতকরণের গুরুত্ব অপরিসীম। নির্ধারিত মান বা গুণাবলীর ভিত্তিতে সমজাতীয় পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হলো পর্যায়িতকরণ। এটা তোমরা নিশ্চয় জানো। এটি করলে বিপণনকারী ও ক্রেতা উভয়ই সুবিধা পায়। এজন্য এসব প্রতিষ্ঠানই পর্যায়িতকরণে বেশ গুরুত্ব দিয়ে থাকে। সকল প্রতিষ্ঠানই বা বিভিন্ন প্রতিষ্ঠান পর্যায়িতকরণের বেশ গুরুত্ব দিয়ে থাকে। এখন দেখো, আমরা পণ্য বিপণনে পর্যায়িতকরণের গুরুত্ব আছে কি না আছে আমরা নিচের পয়েন্টগুলো আলোচনা করলে বুঝতে পারব। যেমন বিক্রয়ের গতিশীলতা। এখন মানের ভিত্তিতে আমাদের পণ্যকে সেপারেট করে ভাগ করে রাখি, তাহলে ক্রেতারা সহজেই যেমন পণ্য ক্রয় করতে পারে, আবার বিক্রেতা সহজে পণ্য বিক্রি করতে পারে। উদাহরণ হিসাবে বলা যায় যে একটা লাইব্রেরিতে একটা শ্রেণীর কিছু পাঠ্য পুস্তক বা বই কি করলো, যার বাংলা একটা সাহিত্য রাখলো, ইংরেজি বই একটা সাহিত্য রাখলো, তাহলে এখন কি করলো, ক্রেতা সহজেই তার পণ্য বা বইটি ক্রয় করতে পারলো এবং বিক্রেতা সহজে পণ্যটি বিক্রি করতে পারলো। যাই হোক, এখানে যার ফলে সময় কম লাগলো এবং শ্রম কম হলো, যার ফলে এখানে দ্রুত সময়ে কেনা বেচা শেষ হলো। এভাবে পর্যায়িতকরণ বিক্রয়ে গতিশীলতা আনে। ক্রেতা সন্তুষ্টি। ক্রেতা কেন সন্তুষ্ট হবে না? যে সহজেই পেলাম, সময় কম লাগলো, তাই না? এবং বিক্রেতারও শ্রম কমে গেল, তাহলে এখানে ক্রেতা সহজে যখন ক্রয় করলো তার সময় কম লাগলো, এতে ক্রেতা সন্তুষ্টি লাভ করলো। যে প্রিয় শিক্ষার্থী, বিপণনের অন্যান্য কাজের মধ্যে পর্যায়িতকরণের উদ্দেশ্য হলো ক্রেতা সন্তুষ্টি অর্জন করা, তাই না? আগেই নির্ধারণ করা মান অনুযায়ী পণ্যকে বিভিন্নভাবে ভাগ করা হয় বলে ক্রেতারা কাঙ্ক্ষিত পণ্যটি সহজে খুঁজে পায়, যে কথা পূর্বেই বললাম। এতে বিপণনকারী এতে সময় ও শ্রম বেঁচে যায় বলে ক্রেতা সন্তুষ্ট হয়। এটা পূর্বেই বলেছি, ক্রেতারা ক্রয় করতে তাদের সময় এবং শ্রম দুটোই কিন্তু কমে যায়, এতে ক্রেতারা সন্তুষ্ট হয়। পরবর্তী পয়েন্ট হচ্ছে পণ্য মূল্য নির্ধারণ। দেখো, পূর্বেই কিন্তু আমরা একটি মানের পণ্যকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি। যেমন 1 কেজি ওজনের ইলিশ কিংবা 700 গ্রাম ওজনের ইলিশ কিংবা 500 গ্রাম ওজনের ইলিশ। এখানে কি হবে, এখানে 1 কেজি ওজনের ইলিশের মূল্য যেটা নির্ধারণ করা হবে, 700 গ্রাম ওজনের ইলিশ সেটা নির্ধারণ করলে তো ক্রেতা সন্তুষ্টি লাভ করবে না, তাই না? 500 গ্রাম ওজনের ইলিশ। তাহলে আমরা মানের ভিত্তিতে এবং এই যে পর্যায়িতকরণের ভিত্তিতে আমরা পণ্যের মূল্য নির্ধারণ করতে পারি। এতে ক্রেতা ক্রয় করে যেমন সন্তুষ্টি লাভ করে, বিক্রেতা বিক্রি করতেও কিন্তু সুবিধা হয়। যাই হোক, পণ্য মূল্য নির্ধারণ করতে সহজ হয়। পণ্যের মূল্য নির্ধারণে পর্যায়িতকরণের গুরুত্ব, এতে বোঝা যায় যে পণ্যের মূল্য নির্ধারণে পর্যায়িতকরণের গুরুত্ব অপরিসীম। গুণ বা মানের কারণে মূল্যের ভিন্নতা থাকে, তাই না?
যেটা কিন্তু আমরা পূর্বেই আলোচনা করলাম। পর্যায়িতকরণে মান অনুযায়ী পণ্য ভাগ করা হয় বলে ভিন্ন ভিন্ন মানের পণ্যের মূল্য নির্ধারণ করা সহজ হয়। এতে বিপণনকারী যেমন উপকৃত হয়, তেমনই ক্রেতারা তাদের পছন্দের পণ্যটি কাঙ্ক্ষিত দামে কিনতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী পয়েন্টে চলে যাব। ক্রেতাদের মাঝে সাড়া জাগানো। পর্যায়িতকরণের ভিত্তিতে মানের ভিত্তিতে যদি পর্যায়িতকরণ করা হয়, তাহলে পণ্যটি যেমন বেশি বেশি বিক্রি হয় এবং ক্রেতাদের মাঝে কিন্তু বেশি বেশি বিক্রি হয়, ক্রেতার সন্তোষ লাভ করে। ফলে ক্রেতাদের মাঝে কী হয়, ক্রেতাদের মাঝে একটা সাড়া জাগে। দেখো, এখানে এক্সাম্পল হিসেবে বলতে পারি যে একজন বিক্রেতা বা যে কোনো একটা প্রতিষ্ঠান, উনি যে পণ্য বিক্রি করেন এখানে পর্যায়িতকরণ করা নাই। যেমন ইলিশের কথা বলি, ওই ইলিশগুলো যদি কোনো ভাগাভাগি না করে বিক্রি করত, তাহলে একজন একই মূল্যে কেউ বড় টাকা পেত, আবার কেউ ছোট টাকা। তাহলে কি হতো, যে ও বড়টা নিল, উনি বড়টা ক্রয় করলেন, একই দাম দিয়ে আরো ছোটটা ক্রয় করলাম, তাই না? তাহলে বড় ইলিশের যে স্বাদ, ছোট ইলিশের স্বাদ ততটা নয়। ফলে এখানে ক্রেতাদের ভিতরে বড় দ্বিমত এসে গেল। এতে কি সাড়া জাগলো? এতে সাড়া জাগলো না। যাই হোক, এই পর্যায়িতকরণের ফলে ক্রেতাদের মাঝে সাড়া জাগে। কিভাবে জাগে? সঠিক ও বাস্তবসম্মতভাবে পর্যায়িতকরণ করা হলে উক্ত পণ্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ক্রেতাদের মাঝে সাড়া জাগে, তাদের মনে পণ্য সম্পর্কে অনুকূল ধারণা ও বিশ্বাস সৃষ্টি হয়। এতে ক্রেতারা অনুগত স্থায়ী ক্রেতায় পরিণত হয়। যেমন একটি আমরা প্রতিষ্ঠানের এক্সাম্পল দিলাম, এই প্রতিষ্ঠানের প্রতি ক্রেতাদের অনুকূল মনোভাব সৃষ্টি হবে না, বৈরী মনোভাব থাকবে, যেটা বৈষম্যের ক্রেতাদের মধ্যে বা মাঝে বৈষম্যের সৃষ্টি করে দেয়। বৈষম্য কি? যে কারো ভালো দিলে কারো ঘুমাতে, তাই না? এইভাবে প্রতিষ্ঠানের ভিতরে বা ক্রেতাদের মাঝে সাড়া জাগে না। তাই সাড়া জাগাতে হলে আমরা অন্যকে পর্যায়িতকরণ করে যে ক্রেতাদের মাঝে বিক্রি করতে পারি বা বিপণন করতে পারি, তাহলে ওই প্রতিষ্ঠান সম্পর্কে একটা অনুকূল মনোভাব সৃষ্টি হয় এবং ওই প্রতিষ্ঠানের প্রতি সন্তুষ্ট থাকে। তাহলে পর্যায়িতকরণের গুরুত্ব আছে প্রিয় শিক্ষার্থী। আমরা পরবর্তী পয়েন্ট হচ্ছে বাজার সম্প্রসারণ। সব বাজারে একই মানের ও দামের পণ্য বিক্রি হয় না, তাই না? ক্রেতারা তাদের চাহিদা ও ক্রয় ক্ষমতার ভিত্তিতে পণ্য কেনে। এসব পার্থক্যের কারণেই একই প্রতিষ্ঠান বিভিন্ন মান ও দামের পণ্য বাজারে ছাড়ে। এতে সকল শ্রেণীর ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করা সম্ভব হয়, ফলে বাজার সম্প্রসারিত হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা মানের ভিত্তিতে পণ্যকে পর্যায়িতকরণ করে যদি বাজারে ছাড়ি, তাহলে সকল ভোক্তাই কিন্তু পণ্য ভোগ করতে পারে বা সকল ক্রেতাই কিন্তু পণ্য ক্রয় করতে পারে। কিভাবে পারে? এক্সাম্পল হিসেবে বলা হতে পারে যে ঢাকার মানুষগুলো তাদের আর্থিক সামর্থ্য আর এই আমাদের কালীগঞ্জ কিংবা কালীগঞ্জের থানার অধীনস্থ যে কোনো একটি ছোট্ট বাজার, সেই সকল বাজার ক্রেতা বা ভোক্তা একই রকম করে। এখানে আর্থিক রুচি অভ্যাস ভিন্নতা আছে। ফলে বড় ইলিশ যদি ঢাকাতে বিক্রি হয়, তাহলে তারা পেয়ে খুশি হয়। আবার যদি কালীগঞ্জের অধীনস্থ যে কোনো একটি ছোট বাজারে ওই বড় ইলিশ বিক্রি করে, তাহলে তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। ফলে ওই পণ্যের প্রতি কিন্তু তার কিনতে অ্যাবিলিটি নেই, কিনতে পারছে না, তাই না? তাহলে ওই পণ্যের প্রতি মন চাই কিন্তু কিনতে পারছে না, যার ফলে বাজার কিন্তু
সম্প্রসারণ হয় না। কীভাবে হয় না? ঢাকার যদি আমরা মানে এই যে পর্যায়ক্রমের ভিত্তিতে ঢাকায় সাধারণত গুলশান, তারপরে বিভিন্ন যে স্থানগুলোতে গাজীপুর বলো, তারপরে মগবাজার বলো, তাই না, এ সকল বাজারে একই শ্রেণীর ক্রেতা বা ভোক্তা বাস করে, তাহলে ওই মানের পণ্য যদি আমরা সেখানে দিই, তাহলে সেটা করে পরে পরবর্তী একটি বাজার ঢাকার অধীনস্থ, সেখানে তো জানবে যে এই অনুযায়ী পাওয়া যাচ্ছে, কারণ বাজার পাওয়া যাচ্ছে, তাহলে ওখান থেকে যখন আসবে তখন কী করবে বিক্রেতা, সেই বাজারও কিন্তু পণ্য দিবে, তাই না, বা পাঠাবে বা বিক্রি করার ব্যবস্থা করবেন বা সরবরাহ করবেন। এভাবে কিন্তু বাজার সম্প্রসারণ হয়। কিন্তু ছোট্ট একটি বাজারে বড় এনে সেখানে ক্রয় করতে পারছে না, পার্শ্ববর্তী ছোট আর বাজারের ক্রেতাও সেখানে আসে না, ফলে বাজার সম্প্রসারণ বাধাগ্রস্ত হয়, তাই না। এছাড়াও যেমন বলা যায় কোকাকোলা কোম্পানির 100 এর থেকে বেশি ফ্লেভারের ড্রিঙ্কস বিভিন্ন দেশে 100 এর থেকে বিভিন্ন ফ্লেভারের ড্রিঙ্কস বিভিন্ন দেশে বিতরণ করে। প্রত্যেক ফ্লেভারের মান ও দাম ভিন্ন ভিন্ন হয়, তাই না। এছাড়াও পরবর্তী পয়েন্ট, বিশেষ এলাকার চাহিদা পূরণ। বিশেষ এলাকার চাহিদা পূরণ বিশেষ এলাকার চাহিদা পূরণ যদিও আমরা বাজার সম্প্রসারণ এই পয়েন্ট থেকে আমরা সেটা আলোচনা করেছি। দেখো এখানে বলা হচ্ছে যে ঢাকার গুলশান, ধানমন্ডি, বনানী এলাকার যে শ্রেণীর ক্রেতারা বসবাস করে, অন্যান্য এলাকায় সেই শ্রেণীর ক্রেতারা বাস করে না। এজন্য বিশেষ এলাকায় বসবাস করা ক্রেতাদের জন্য বিশেষ মানসম্পন্ন পণ্য সরবরাহ করতে হয়, যা পর্যায়িতকরণ ছাড়া সম্ভব নয়। তাহলে মানের ভিত্তিতে, পর্যায়িতকরণের ভিত্তিতে বিশেষ বিশেষ শ্রেণীর জন্য পণ্য সরবরাহ করতে হয়, তাহলে পণ্য ক্রেতারা বা ভোক্তারা ভোগ করতে পারে, ক্রেতারা তাদের পণ্যটি ঠিকমতো বিক্রি করতে পারে, তাই না। তাহলে এখানে বোঝা যায় যে পণ্য বিপণনের পর্যায়িতকরণের গুরুত্ব আছে, তাই না। পর্যায়িতকরণ করা না হলে প্রতিষ্ঠানের পণ্য বিপণনে কখনোই কিন্তু সুবিধা আসে না, আর সুবিধা বা পণ্য ভালো বিপণন হয় না। আর এই ভালো পণ্য বিক্রি যদি না হয়, তাহলে প্রতিষ্ঠান কী হবে, মুনাফা ভালো অর্জন করতে পারবে। আর মুনাফা যখন ভালো অর্জন করতে না পারবে, যদি এই অবস্থায় চলতে থাকে, তাহলে ওই প্রতিষ্ঠানটি বা ওই ব্যবসায়টি দিন দিন উন্নত আসবে, তাই না। যাই হোক, পর্যায়িতকরণ বিপণন কাজকে সহজ, গতিশীল এবং লাভজনক করে তুলেছে। এর মাধ্যমে ক্রেতা ও বিক্রেতা উভয় যেমন লাভবান হচ্ছে, তেমন দেশের উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব হচ্ছে। একটা প্রতিষ্ঠান যদি লাভ হয়, ভালো মুনাফা অর্জন করে, তাই না, তাহলে একটা দেশে তো একটা ব্যবসা প্রতিষ্ঠান না, অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান। তাহলে প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানে যদি ভালো মুনাফা আসে, ভালো লাভবান হয়, তাহলে সে দেশও কিন্তু কী হয়, অর্থনৈতিকভাবে ত্বরান্বিত হয়। প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্ত। তোমরা